দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি। মুক্তিপণ দিয়েও শিকার হয়েছেন নির্যাতনের দালালদের বিচার দাবি। আজ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। শুক্রবার রোহিঙ্গাদের সঙ্গে ইফতার, সংকট সমাধানের ফের আলোচনার আশাবাদ। চুরি তো চুরি, আবার সিনা চুরি। গ্রাহকের পাওনা পরিশোধ না করে নতুন ফাঁদ ইভালির ব্যবস্থার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের। রাজশাহীর রেশম পল্লীতে বেড়েছে ক্রেতার আনাগোনা। পোশাকেও পরিবর্তন এনেছেন ব্যবসায়ীরা, জমজমাট ব্যবসার আশা। চাঁদপুরে বাড়ছে অবৈধ ইট ভাটা। ৯১ ভাটার মধ্যে অনুমোদন নেই ৪১টিরই। হুমকিতে জনস্বাস্থ্য অভিযানে আটকে অধিদপ্তর। পাকিস্তানি বেলুচিস্তানের ট্রেনের জিম্মি সব যাত্রী উদ্ধার। অভিযানে ৩৩ হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত। এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদুল্লাহ রিয়াদের। সমর্থনের জন্য ধন্যবাদ দিলেন ভক্ত সতীর্থ কোচকে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুলকি। এবার বিস্তারিত। ইউরোপ যাওয়ার স্বপ্নে দালালের চক্রের প্রলোভনে লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় বৃহস্পতিবার ভোরে লিবিয়ার বুরাক এয়ারের UZ-২২২ ফ্লাইট যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। অভিবাসীদের মধ্যে ১০৬ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। স্বজনরা জানান, দুবাই, মিশর হয়ে দীর্ঘদিন তারা আটকা পড়েন লিবিয়ায়। বারবার দালালের মুক্তিপণের চাপ আর নানা নির্যাতন সহ্য করে দেশে ফিরে আসায় খুশি তারা। দালালদের উপযুক্ত বিচার দাবিও জানান তারা। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৯,১৮৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। ৪ দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ নিয়ে দ্বিতীয়বার সফরে আসছেন তিনি। শুক্রবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। সফরকে কেন্দ্র করে বিশ্ব দরবারে রোহিঙ্গা সংকট আবারও আলোচনার কেন্দ্রে আসবে আশা করছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ২০১৭ সালের পর বৃহস্পতিবার আবারও বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ৪ দিনের সফরে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। তার সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় ৪ দিনের সফরসূচি তুলে ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, শুক্রবার ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গাদের সাথে ইফতারে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কক্সবাজারের প্রোগ্রাম শেষ করে ওনার সাথে ইফতারে জয়েন করবেন। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব এই দুইজনের সাথে ১ লক্ষ রোহিঙ্গা ইফতারে যোগদান করবেন। রোহিঙ্গা সংকট আবারও বিশ্ব দরবারে আলোচনার কেন্দ্রে আনতে জাতিসংঘ মহাসচিবের এই সফর গুরুত্বপূর্ণ বলে জানান প্রেস সচিব। বলেন, এই সফরের মূল লক্ষ্যই হবে রোহিঙ্গা প্রত্যাবাসন। এজন্য রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা আনার বিষয়ে আলোচনা হবে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। রোহিঙ্গাদের রিটার্নের জন্য রাখাইনে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে আসাটা জরুরি। সেটার জন্য আমরা কাজ করছি। আমরা ইন্টারন্যাশনাল এই যে পুরো যে ইন্টারন্যাশনাল যে কনফারেন্সটা, সেটার একটা ওয়ান অফ দ্য ফোকাস হবে এইটা। এছাড়া নির্বাচন কমিশন বনাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন মত বিরোধী প্রসঙ্গে প্রেস সচিব জানান, ইসি একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। ঐকমতের ভিত্তিতে সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইলেকশন কমিশনের যে রিফর্মগুলো, যেগুলো পলিটিক্যাল পার্টিগুলো একসেপ্ট করবেন সবাই মিলে কনসেনসাসের ভিতরে, তখন ইলেকশন কমিশন সেই রিফর্মগুলো ইমপ্লিমেন্ট করবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শাপলা চত্বরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মখা আলমগীর, বেনজির আহমেদ, ইমরান এইচ সরকার সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ হত্যাকাণ্ডে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি জড়িত ছিল বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ১২ মে তদন্ত প্রতিবেদন জমা হবে জানিয়ে তিনি বলেন, শাপলা চত্বরে ঠিক কতজন প্রাণ হারিয়েছে তা তদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট।
11 বছর আগে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিশাল জনসমাবেশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের। দেশের ইসলামী শক্তি দমনে দিনভর দফায় দফায় হেফাজত কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। রাতে বিদ্যুৎ বন্ধ করে চালানো সাঁড়াশি অভিযানে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী, যেখানে অনেককে হত্যার অভিযোগ করে হেফাজতে ইসলাম। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। বুধবার এই অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম তারা হচ্ছেন শেখ হাসিনা, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, বেনজির আহমেদ সাবেক আইজিপি। আর যারা বিভিন্ন মামলায় আটক আছে তারা হচ্ছে অ্যাডভোকেট শামসুল হক টুকু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, AKM শহীদুল হক সাবেক আইজিপি, সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং মোল্লা নজরুল ইসলাম সাবেক ডিআইজি। শাপলা চত্বরের ঘটনায় মৃতের সংখ্যা কত তা তদন্ত প্রতিবেদন জমার পর জানা যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথাও জানান তিনি। ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। আর ইসলামী বিদ্বেষী মনোভাবের কারণেই অভিযুক্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এর সুষ্ঠু বিচারেরও দাবি করেন তারা। যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। শুনানি শেষে আগামী 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রায় 16 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 68 ব্যাংক হিসাবে প্রায় 450 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে দুদক কার্যালয়ে সমসাময়িক বিষয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ পরিবারের সদস্যদের বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়ে দাপ্তরিক কোনো তথ্য না থাকায় তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য রাজশাহী 1 ও সাবেক প্রতিমন্ত্রী শিল্প মন্ত্রণালয় 445 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএনপির 31 দফার ভিত্তিতে দ্রুত সংস্কার করে জুলাইয়ের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, লোভী রাজনৈতিক দল ও রাজনৈতিকদের মূল লক্ষ্য ক্ষমতা, সেখানে দেশপ্রেমের লেশ মাত্র নেই। আর ঐক্যবদ্ধভাবে শক্তিশালী জাতীয় সংসদ বিনির্মাণে আলোচনার মধ্য দিয়ে সব সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় সংস্কারের 31 দফা তুলে ধরেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। এই 31 দফার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ আমরা দেশের মানুষকে উপহার দিতে পারব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে, এমন ধারণা এখন অমূলক নয়। 31 দফা কর্মসূচি যেটা আছে, আমাদের কার্যক্রম যেটা আছে, এটাকে এই সরকার কিছুটা এদিক করে হলো সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা দিতে পারেন।
বিএনপির সমালোচনাকারীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কয়েকটি দল নির্বাচনকে ভয় পায়। কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এই দলগুলো পাকিস্তান সৃষ্টি লগ্ন থেকে ভারত বিভক্তির থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেল। দেশ প্রেমের লেশ মাত্র তাদের ভিতরে নাই। এই বাংলাদেশ কারো তালুকদারি নয়, এই বাংলাদেশ এই জনগণের। সুতরাং কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন, যাতে আমাদেরকে বেহিসেবি কথা বলতে না হয়। এদিকে রাজধানীর বারিধারায় হেফাজতে ইসলামের ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও তাদের দোসরদের অস্থিতিশীলতা তৈরির পায়তারা বন্ধ হয়নি। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি, যেখানে সকল সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অভিহিত করুন, আমাদের কোনো আপত্তি নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। কোনো শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও আদর্শ দেশপ্রেমিক তৈরির কারখানা হয়ে উঠতে পারেনি। বুধবার রাজধানীর নয়াপল্টনে ছাত্র শিবির আয়োজিত এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। একই দিনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ চকবাজার থানার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পারওয়ার বলেন, একটি গোষ্ঠী দেশে অস্থিরতা তৈরি করে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। কায়েস রাহাতের রিপোর্ট। অর্ধ শতাব্দীর বেশি সময় স্বাধীনতা পেলেও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও আদর্শ দেশপ্রেমিক তৈরির কারখানা হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না। নয়াপল্টনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনের পর দেশে যে নতুন প্রত্যাশার জন্ম হয়েছে তা পূরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা ও গবেষণার কেন্দ্রে পরিণত হওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল, দেশবাসী এরকম জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ চকবাজার থানার উদ্যোগে আয়োজিত অন্য এক ইফতার মাহফিলে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পারওয়ার বলেন, অন্তর্বর্তী সরকার যে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তাতে অস্থিরতা তৈরি করে একটি গোষ্ঠী বাধা সৃষ্টি করছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে যে এগিয়ে যাচ্ছে, সেই নির্বাচনে একটি গোষ্ঠী অস্থিরতা, অরাজকতা তৈরি করে নির্বাচনের পথে দেশকে বাধাগ্রস্ত করছে। এ সময় একটি শোষণমুক্ত সমাজ ও দেশ বিনির্মাণে কোরআনের আইনের বিকল্প নেই উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের এই সুযোগকে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রোজা থেকে তাকওয়া অর্জন করব, আর তাকওয়া কাজে লাগাতে কোরআনের শাসন জারি করব। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। 2025 সালের মধ্যে সব গ্রাহকের পাওনা পরিশোধের কথা বলে জামিন পেয়েছিলেন ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির সিইও রাসেল। তবে দেনা পরিশোধের ধারের কাছেও নেই তিনি। অনুসন্ধান বলছে, গ্রাহকের পাওনা পরিশোধের নামে নতুন ফাঁদ পেতেছেন রাসেল। নিজ প্রতিষ্ঠানের লোকদের গ্রাহক সাজিয়ে চেষ্টা করছেন গেটওয়েতে আটকে থাকা টাকা তুলে নিতে। আর এমন জালিয়াতির কথা স্বীকার করেছেন ভোক্তা অধিদপ্তর মহাপরিচালকও। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। কথা ছিল 2025 সালের মধ্যে গ্রাহকের সব পাওনা পরিশোধ করবে ইভেলি। এমন শর্তে জামিন নিয়েছিল প্রতিষ্ঠানটি সিইও রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিন। কিন্তু বাস্তবে তার ফল কতটুকু, তার অনুসন্ধানে এবার দেশ টিভি। নাজমুল হক উজ্জ্বল 2021 সালে 12 লাখ টাকার বিভিন্ন পণ্য অর্ডার করেন ইভ্যালিতে। তারপর পুরো টাকাই আটকে যায়। সবশেষ রিফান্ডের নামে তার বিকাশে যোগ হয়েছে মাত্র 11 টাকা। আমি একদিন আমার বিকাশে আসছে 11 টাকা, আরেকদিন আসছে 26 টাকা। তারপর আমি খোঁজ নিতে গেলে ইভ্যালির টাকা ফেরত আসছে। আমাদের দু একজন গ্রাহক, তাদের সাথে কথা বললাম, আপনাদের কি এরকম হয়েছিল? ওরা বলছে যে আমাকে 550, কেউ 70, কেউ 60 টাকা এরকম করে ফেরত দিচ্ছে।
ইভেলির এমন প্রতারিত গ্রাহকের সংখ্যা প্রায় কয়েক লাখ। প্রথমে ধৈর্য ধরলেও এখন এসব গ্রাহকের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আমাদের কি হাতিয়ার আছে সেটা ব্যাপার। মুক্তি পাওয়ার পর লাইভে এসে 2 বছরের মধ্যে সব দেনা পরিশোধের কথা বললেও সেই প্রতিশ্রুতির ধারে কাছেও নেই ই কমার্স প্রতিষ্ঠানটি। আমি সহ আমাদের মতো এরকম 2 লাখ গ্রাহক আছে যারা হচ্ছে তার কাছে আমরা পণ্য কেনার জন্য টাকা দিছি, আমাদের টাকাগুলো সে প্রতারিত করে বাইরে পাচার করে দিচ্ছে। অনেক টাকা ওর কাছে আছে, ও এত টাকা আছে যে ও কখনো এই বাসায় গুলশান বনানী ধানমন্ডির মতো জায়গায় লাক্সারি গাড়ি ইউজ করছে, সে বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছে, ও লোকালি কোথাও যাচ্ছে না। তো একটা মানুষ কখন লাক্সারি লাইফ লিড করে? যখন তার কাছে লিকুইড ফান্ড আছে। উল্টো ভোল পাল্টে ফাঁদপাতের নতুন প্রতারণার অভিযোগ আছে। গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ভুয়া তালিকা দিয়ে গেটওয়েতে আটকে থাকা প্রায় 1.5 কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা চালায় রাসেল শামীমা দম্পতি। গেটওয়ের যে টাকাগুলো ছিল, গেটওয়ের টাকা যাদের ছিল ভুক্তভোগী তো পাই নাই। রাসেল বাটপার কি করছে, তার যে সহযোগী নাসির, ফয়সাল, সাকিবরা আছে, তাদের নামে টাকাগুলো বের করে নিয়েছে ব্যাংক থেকে। এদিকে আর্থিক জালিয়াতির মাধ্যমে ভুয়া গ্রাহকের অ্যাকাউন্ট ও নিজস্ব লোক দ্বারা টাকা তোলার বিষয়টি নজরে এসেছে ভোক্তা অধিদপ্তরের। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, সব গ্রাহকের তথ্য যাচাই বাছাই করেই রিপোর্ট প্রকাশ করা হবে। প্রায় 35,000-এর অতিরিক্ত অভিযোগ আমরা পেয়েছি। ফলে এগুলোকে আমাদেরকে যাচাই বাছাই করে তাদেরকে নোটিশ দিতে হবে, অপর পক্ষকে নোটিশ দিতে হবে, নোটিশ দিয়ে শুনতে হবে সমস্যাটা কি, তারপরে গিয়ে সেটা অ্যাজ ফার্দার ল এগুলো আমরা তাদেরকে টাকাটা পরিশোধ করার জন্য অনুরোধ করব। এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রাসেলের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করলেও তার সাড়া মেলেনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে হিলি স্থল বন্দর থেকে রাজস্ব আদায়ে ঘাটতি 43 কোটি 93 লাখ টাকা। ব্যবসায়ীরা বলছেন, একদিকে ডলার সংকট, অন্যদিকে ব্যাংকের অসহযোগিতা। এছাড়াও বেহাল রাস্তাঘাটের কারণেও অনেক ব্যবসায়ী এই বন্দর ছেড়েছেন বলে জানান তারা। দিনাজপুর থেকে হারুনুর রশিদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি বন্দর। এই বন্দর দিয়ে একসময় দিনে 250 থেকে 300 ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে 80 থেকে 100 ট্রাক পণ্য আমদানি হচ্ছে। তবে এই সব পণ্যে বেশিরভাগই শুল্কমুক্ত হওয়ায় রাজস্ব কম পাচ্ছে সরকার। এছাড়া রাস্তাঘাটের বেহাল দশার কারণে পণ্য আমদানি কমে গেছে। এই বন্দর দিয়ে চাল, ডাল, খোল, ভুসি, ভুট্টা ও পেঁয়াজ সহ যেসব পণ্য আমদানি হয় তার অধিকাংশই শুল্কমুক্ত। আর ফল, পাথর, জিরা সহ যেসব পণ্যে শুল্ক বাড়ত সেগুলো আমদানি বন্ধ রয়েছে। ডলারের এত ঊর্ধ্বগতি, এই কারণে আসলে আমরা যারা আমদানিকারক মালগুলো যেগুলো নিয়ে আসতেছি, সেই মালগুলো আসলে আমরা বিক্রয় করতে গিয়ে অনেক সময় সমস্যার মুখে হচ্ছি। তার মধ্যে আরেকটা জটিলতা, ইন্ডিয়াতে যা যে মাল ক্রয় করব, এই ভিসা জটিলতার কারণে আমরা মাল ক্রয় করতে পারতেছি না। চলতি 2024-25 অর্থ বছরের গেল 6 মাসে জাতীয় রাজস্ব বোর্ডের 362 কোটি 69 লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 318 কোটি 76 লাখ টাকা। মূলত আমাদের এখানে কমার্শিয়াল আইটেম ঢুকলে রাজস্বটার পরিমাণ বেশি বাড়ে। যেমন জিরা আমদানি কমে যাওয়ার কারণে আমাদের এখানে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। কারণ 20 টন যদি জিরা আসে তাহলে ডিউটি আসে প্রায় 70 লাখ টাকার মতো। সপ্তাহে একটা গাড়ি ঢুকে কিনা সন্দেহ। হিলি স্থলবন্দরে যে রাস্তাঘাটে যে অবকাঠামো, যে উন্নয়ন, আসলে দীর্ঘ 17 বছরে অবকাঠামো উন্নয়নটা হয়নি। এই জন্য দূর থেকে যারা পার্টির আগে আসে খোলা বাজারে এখানে মার্কেটিং করতো, তারা কম উৎসাহিত হচ্ছে না, কম আসতেছে। আর ডলার রেট কম বেশি হওয়ার জন্য মালে পড়তা হচ্ছে না, এই জন্য হেলিপোর্টের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। তবে বর্তমানে যেভাবে আমদানি রপ্তানি চলছে, অর্থ বছরের আগামী 6 মাস এমন অবস্থা থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মন্তব্য করেছেন রাজস্ব কর্মকর্তা। গত অগাস্টের পরিপ্রেক্ষিতে আমদানির পরিমাণটা একটু কম ছিল, যার কারণে আমার টার্গেট স্বাভাবিক পর্যায়ে ফিল আপ হতে পারেনি। তবে বর্তমানে এখন স্বাভাবিক পর্যায়ে আমদানি রপ্তানি অনুষ্ঠিত হচ্ছে। আগামী 6 মাসের ভিতরে আমাদের যে বার্ষিক যে টার্গেট আছে, যে টার্গেট সম্পন্ন হবে বলে আমরা আশা করি। রাস্তা সংস্কার ও অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে পণ্য আমদানির জটিলতা কাটলে রাজস্ব বাড়বে বলে প্রত্যাশা করেন আমদানিকারকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ঈদ সামনে রেখে রাজশাহীর রেশম পল্লীতে বাড়ছে ক্রেতা সমাগম। ক্রেতার চাহিদা মাথায় রেখে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে পোশাকে পরিবর্তন এনেছেন ব্যবসায়ীরা।
আবহাওয়া ও সব বয়সী ক্রেতার পছন্দের সঙ্গে তাল মিলিয়ে সিল্ক কারখানাতে তৈরি হচ্ছে নতুন রং ও ডিজাইনের পোশাক। বেচাকেনা নিয়ে বেশ আশাবাদীও তারা। কাজী শাহেদের প্রতিবেদন। উৎসব পার্বণে নিজেকে বর্ণিল রূপে সাজাতে নারীদের পছন্দের তালিকায় সবার উপরের দিকেই থাকে রাজশাহী সিল্ক। ঈদকে সামনে রেখে ঐতিহ্য আর আভিজাত্যে মোড়া সিল্কের চাহিদা বেড়েছে। রেশম কারখানাগুলোতেও বেড়েছে ব্যস্ততা। সিল্কটা এবার একটু বেশি ডিজাইন, অত্যাধুনিক ডিজাইন। সিল্ক একটা আমাদের আছে শহরে একটা ঐতিহ্যবাহী, আর সিল্কের একটা শাড়ি ঈদেটা আমরা আসলে প্রেফার করি সব সময়। আমাদের একটা নিজস্ব বাংলাদেশের দেশীয় প্রোডাক্ট, এটা বিদেশ থেকে কিছুই আসে না। প্রতিবারের মতো এবারও আবহাওয়া ও ক্রেতার চাহিদা মাথায় রেখে র সিল্ক, বলাকা, তসর, মটকা, ক্রাফট ও স্টোনের উপর শাড়ি থাকছে রেশম পল্লীতে। মুসলিম সিল্কটার পরে দেখছি প্রথম থেকেই বেশ চাহিদা চলছে আর কি। এর মধ্যে বলাকা সিল্কের পরে কাজ, সফট সিল, আর্ট পিন, এখানে বেশ ভালোই ডিমান্ড। আমাদের খুব সুন্দর এবার প্রত্যাশার প্রাপ্তি ঘটবে। তারপরে তো দেখছেন এই লোকজনের আনাগোনা এগুলো মিলে ভালো। সিল্ক পল্লীতে ক্রেতার আনাগোনা বাড়ছে, তবে 15 রমজানের পর ব্যবসা জমজমাট হবে আশা ব্যবসায়ীদের। বৃশ্চিক এলাকায় যে রমরমা যে ব্যবসাটা, সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি। তারপরে আমরা আশা করছি যে 15 রমজানের পর এই বিষয়টা শুরু হবে, যেহেতু রাজশাহীর বাইরের থেকে যারা আসে তারা একটা না একটা সিল্কের কাপড় নেই। আগামী কিছুদিন রেশম কাপড়ের ব্যবসা জমবে, তবে আগের বছরগুলোর তুলনায় মোট কেনাবেচা কিছুটা কমতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। চাঁদপুরের 91টি ইটভাটার মধ্যে 41টি অনুমোদনহীন। পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতি না মেনে কাঠ, টায়ার, গার্মেন্টস বর্জ্য ও ভুসি জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে ভাটায়। এর কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, হুমকির মুখে জনস্বাস্থ্য। পরিবেশ রক্ষায় দ্রুত অবৈধ ইটভাটা বন্ধের দাবি স্থানীয়দের। আর পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। সহকর্মী শরীফ আহমেদের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন সালমা জাহান। চাঁদপুর জেলার বেশিরভাগ ইটভাটায় কাঠ, টায়ার ও সালফারযুক্ত কয়লা ব্যবহার করায় হুমকির মুখে পরিবেশ। শুধু তাই নয়, ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে কৃষি জমির টপ সয়েল। এতে মাটিবাহী ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ জনপদ এবং ফসলি জমি। জেলার ফরিদগঞ্জের বেশিরভাগ ইটভাটা কৃষি জমি ও জনবসতিপূর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারের পাশে। এ কারণে পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। নারকেল গাছ, সুপারি গাছ, যা ইত্যাদি যা গাছ আছে এগুলো সব ফলন নষ্ট ঠিক আছে। আমরা কয়েকবার রিকোয়েস্ট করছি ওনা করে এগুলা বন্ধ করার জন্য, বন্ধ করবে না। বিরিক ফিল্ডটা আমাদের অনেক ক্ষতি হইতেছে। এই বিরিক ফিল্ডের কারণে আমাদের ফলাদি কোনো কিছু ধরে না, ঘর বাড়ি সব নষ্ট হয়ে যেতেছে কালো ধুমায়। যে কোনো প্রতিষ্ঠানের পাশে এই ব্রিক ফিল্ডটা কিন্তু সমচিহ্ন নয়, তো সেটা বারবারই কিন্তু বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন চ্যানেল এখানে আসছে। উদ্বোধন কর্তৃপক্ষ বারবারই এটার নিষেধাজ্ঞা প্রয়োগ করে আসছে। তবে চাঁদপুরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ইতোমধ্যে কয়েকটি ভাটা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অবৈধ সব ভাটা উচ্ছেদের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইতিপূর্বে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে সকল চাঁদপুর জেলার সকল ইটভাটা মালিকদের নিয়ে আমরা একটা সভা করেছি। সেখানে অবৈধ ইটভাটা বন্ধের জন্য একটা নির্দেশনা ছিল এবং জেলা প্রশাসক মহোদয় একটা ডেডলাইন নির্ধারণ করে দিয়েছিলেন যে এই তারিখের মধ্যে সকল ইটভাটা বন্ধ করে দিতে হবে। যেসব ইটভাটা বন্ধ করবে না তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ফরিদগঞ্জে যে অবৈধ ভাটাগুলো রয়েছে আমরা স্কেপার দিয়ে এর মোটামুটি ঘুরিয়ে দিয়েছি এবং ফায়ার সার্ভিস দিয়ে এর আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দিয়েছি। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। ইটভাটা বন্ধে প্রশাসন অভিযান অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা চাঁদপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার রমজানের শুরু থেকেই পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে হোটেল, মোটেল ও সৈকত কেন্দ্রিক কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। পর্যটক খরায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। তবে ঈদ ঘিরে আবারও প্রাণ সঞ্চার হওয়ার আশা সংশ্লিষ্টদের। সহকর্মী আব্দুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখের দৃশ্য এটি। চিরচেনা যানজট নেই, ফাঁকা সড়ক আর নিচের প্রবেশপথের দুপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ। পর্যটক না থাকায় শহরের রেস্তোরাঁগুলোতেও একই চিত্র। খালি পড়ে আছে ৫ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট আর গেস্ট হাউসের রুম। ৪.৫ মাস ভালো ব্যবসার পর রমজানের শুরু থেকেই
পর্যটক শূন্য কক্সবাজার। এমন পরিস্থিতিতে ধস নেমেছে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন খাতসহ সামগ্রিক ব্যবসা বাণিজ্যে। প্রায় জনশূন্য সৈকতে অলস সময় কাটছে ক্ষুদ্র ব্যবসায়ী, বিচ বাইক চালক, ঘোড়াওয়ালা ও ফটোগ্রাফারদের। পর্যটক হাহাকারে খালি পড়ে আছে সৈকতের ছাতা চেয়ারগুলোও। সকাল থেকে ব্যবসা আপনার তো এই যে আপনার বুঝতাম মতো এখানে ব্যবসা পর্যটক আসতেছে ব্যবসা নেই এখন ফাঁকা রমজান মাসে একটু কম, ঈদের সময় পর্যটক আসবে তখন আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো হবে। পুরে আসে 1.5 লাখ টাকা সব তুলতে পারেন, কিছু নিয়ে না খালি। পর্যটক না থাকায় বর্তমানে বন্ধ রয়েছে হোটেল, মোটেল জোনের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। তবে এর ফাঁকে ঈদ ঘিরে ব্যাপক পর্যটক সমাগমের আশায় কিছু হোটেল, রেস্তোরাঁয় চলছে সংস্কার কাজ। রমজান মাসে আমাদের পর্যটক নেই বললেই চলে। আমরা রমজান মাসে সাধারণত তেমন একটা গেস্ট আশাও করি না এবং গেস্ট নিয়ে আমাদের তত একটা মাথা ব্যথা থাকে না। আমাদের মূল টার্গেট থাকে হোটেল সংস্কার। ঈদের মৌসুমের গেস্টকে ভালোভাবে রাখার জন্য তাই করা হয় মূলত, আসলে কোনো বিজনেসের কোনো সুযোগও নাই। ঈদের ছুটিতে আবারও সমুদ্রের নোনা জলে উচ্ছ্বাসে মেতে উঠবেন হাজারো পর্যটক। প্রাণ ফিরে পাবে পর্যটন নগরী কক্সবাজার, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। পটুয়াখালীর গলাচিপায় 500 বছরের পুরনো মোঘল আমলের মুসলিম ঐতিহ্যের প্রাচীন ও অন্যতম নিদর্শন এক গম্বুজ বিশিষ্ট গুরিন্দা জামে মসজিদ। তবে রক্ষণাবেক্ষণের অভাবে প্রত্নতত্ত্ব স্থাপত্য শিল্পের অপরূপ সৌন্দর্যের এই নিদর্শনটি বর্তমানে হারিয়ে যাওয়ার উপক্রম। পটুয়াখালী থেকে সহকর্মী সাইদ ইব্রাহিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। পটুয়াখালীর গলাচিপা উপজেলার গুরিন্দা এলাকায় খালের পাশে অবস্থিত স্থাপত্য শিল্পের অপরূপ নিদর্শন গুরিন্দা জামে মসজিদ। কথিত আছে বহু শতাব্দী আগে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আগে মসজিদটি নির্মিত হয়। তবে কালের বিবর্তনে সৌন্দর্য হারিয়েছে মসজিদটি। ভেতর ও বাইরের দেয়ালের পলেস্তারা উঠে ইট বেরিয়ে গেছে। পাশে জরাজীর্ণ ছোট একটি বৈঠকখানায় বসতে পারেন মাত্র 10 থেকে 12 জন। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ নামাজ আদায় ও মানত নিয়ে আসেন এখানে। বৃষ্টি হলেই মসজিদটির ছাদ দিয়ে পানি পড়ায় ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। দ্রুত ঐতিহ্যবাহী এ মসজিদটি সংস্কারের দাবি এলাকাবাসীর। এটা ভাই অনেক পুরনো ঐতিহ্যবাহী মসজিদ, কারা করছে এটা এখন পর্যন্ত কেউ বলতে পারে না। এখানে অনেক দূর থেকে অনেক মানুষজন আসে, অনেক মানত করে। আমাদের এটা এখন যে অবস্থা, এটা মানে সংস্কারের দরকার। 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ পড়ি, আপনার তারাবি পড়ি, তারাবি অনেক মানব এই জায়গায় হয়। কে যে নির্মাণ করছে আমরা কেউই কইতে পারে না। তবে এটা যদি আরো সরকারিভাবে যদি একটু মেরামত করতে, যাতে আমরা এলাকার মানুষের নামাজ করতে পারি। ব্রিটিশ আমলে নির্মিত এই মসজিদটি এখনই সংস্কার করা না হলে এটি বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ইউনিয়ন চেয়ারম্যান। সেটা সংস্কার করার জন্য কয়েকবারই সাক্ষাৎকার নিয়েছে, কিন্তু কোনো কাজ হয় নাই। আমি আশা করি বর্তমান প্রেক্ষাপটে এইটা যেন হয়, তাইলে আমার এলাকায় ঐতিহ্যবাহী একটা মসজিদ। 360 বর্গফুট আয়তনের একতলা এক গম্বুজ মসজিদটি প্রায় 16 ফুট উচ্চতা বিশিষ্ট। সমতল থেকে প্রায় 4 ফুট উঁচুতে নির্মিত এ মসজিদটিতে মাত্র 18 থেকে 20 জন একসঙ্গে নামাজ পড়তে পারেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা হামলা চালিয়ে জিম্মি করা ট্রেনের সব যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে 33 হামলাকারীর সবাই নিহত হয়েছে। অভিযান শুরুর আগে হামলাকারীদের হাতে 21 যাত্রী নিহত হয়, আর অভিযানে প্রাণ হারায় নিরাপত্তা বাহিনীর 4 সদস্য। এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR। বুধবার সংস্থাটির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, দুদিনের অভিযানে ট্রেনের প্রায় 350 যাত্রী উদ্ধার হয়েছে। অভিযানে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কোর ও SSG সদস্যরা অংশ নেন। আত্মঘাতী হামলাকারীকে স্নাইপার সদস্যরা হত্যা করেন। নিরাপত্তা বাহিনীর দাবি, হামলাকারীরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে বিদেশি সহায়তাকারীদের সঙ্গে যোগাযোগ রেখেছিল, যাদের মধ্যে আফগানিস্তানে থাকা একজন মাস্টার মাইন্ডও আছেন।
গেল মঙ্গলবার দুপুরে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি এর দায় স্বীকার করেছে। ব্রাজিলের বেলেম ডো প্যারাকে অবস্থিত আমাজনের গহীনে অনুষ্ঠিত হবে ৩০তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30। ২৫ নভেম্বর আলোচনায় বসবেন বিশ্ব নেতারা। তবে জাঁকজমক সম্মেলনে আয়োজনের সুযোগে আমাজনের ১০,০০০ একর বন সাফ করে মহাসড়ক তৈরির প্রকল্প নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। নীরব দাসের রিপোর্ট। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন সামনে রেখে ৪ লেনের মহাসড়ক গড়ে উঠছে আমাজন রেইনফরেস্টের মধ্য দিয়ে। ব্রাজিলের প্রেসিডেন্ট ও পরিবেশ মন্ত্রীর মতে ২৫ নভেম্বর এক ঐতিহাসিক সম্মেলনের সাক্ষী হতে চলেছে বিশ্ব, যেখানে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে আমাজন ও এর বন্যজীবন রক্ষার প্রয়োজনীয়তা এবং কেন্দ্রীয় সরকারের তৎপরতা। বেলেম অঞ্চলের অবকাঠামো বিষয়ক প্রশাসনের দাবি ৩০টি আধুনিকায়ন প্রজেক্টের অন্যতম এই মহাসড়কটি, যা অঞ্চলটির অর্থনীতি ও সাধারণের জীবনযাত্রার মানকে আরও উন্নত করবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের অর্থায়নে ৮১ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে বিমানবন্দর আধুনিকায়নের কাজ চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানায় ব্রাজিল প্রশাসন। প্রজেক্টের মধ্য দিয়ে আমরা সাধারণের জীবনযাপনে পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হব, এমনকি একটি অসাধারণ COP30 আয়োজন করতে পারবো। বন্যপ্রাণীদের চলাচলে কোনো রকম বাধা পড়বে না। অতিথিদের স্বাগত জানাতে মহাসড়কের পাশেই হোটেল ও রেস্তোরাঁ গড়ে উঠবে। যে জলবায়ু সম্মেলনে পরিবেশ ও বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত হওয়ার কথা, সেখানে সম্মেলনকে ঘিরেই বন উজাড় করায় তীব্র নিন্দা করাচ্ছে বর্তমান ব্রাজিল প্রশাসন। পরিবেশবিদদের অভিযোগ, বিপুল এলাকা ও খাদ্যের উৎস হারিয়ে বিলুপ্তির পথে অসংখ্য বন্যপ্রাণী, এমনকি অঞ্চলটির খাদ্য শৃঙ্খল ও বাস্তুসংস্থান হুমকির মুখে ঝুঁকছে বলে উদ্বিগ্ন তারা। পরবর্তী প্রজন্ম নির্মল ও নিরাপদ বায়ুতে নিঃশ্বাস নিক, এমন চাওয়া থেকেই আমাজন নিয়ে বিশ্ব নেতাদের আরও সচেতন হওয়ার আহ্বান পরিবেশবিদ ও অঞ্চলটির সাধারণের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।